রাত ঠিক ৩:৩৩। হঠাৎ পুরো গ্রামের বিদ্যুৎ একসঙ্গে নিভে গেল। চারদিকে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন পৃথিবীর সব শব্দ কেউ এক মুহূর্তে কেড়ে নিয়েছে। ঠিক তখনই একটা শিশুর কান্না ভেসে এলো, কিন্তু সেই কান্নাটা কোনো বাড়ি থেকে নয়, কবরস্থানের ভেতর থেকে। গ্রামের লোকেরা জানত সেই কবরস্থানে গত 10 বছরে কোনো শিশুকে দাফন করা হয়নি। তাহলে প্রতিদিন রাত ৩:৩৩ কে কাঁদে, আর কেন? যারা সেই কান্নার উৎস খুঁজতে গেছে তারা কেউ আর আগের মতো ফিরে আসেনি। আমার নাম অরিন্দম। আমি পেশায় একজন ভিডিওগ্রাফার। মানুষ যে জায়গাকে ভূতের বাড়ি বলে এড়িয়ে চলে, আমি সেখানেই ক্যামেরা নিয়ে যাই। একদিন আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধ বললেন, তুমি কি সত্যি ভূতের ঘটনা রেকর্ড করো? আমি বললাম, হ্যাঁ। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে আজ রাতেই চলে এসো, যদি সাহস থাকে, কারণ কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে হয়তো আর কিছুই পাবে না। আমি ঠিকানাটা লিখে নিলাম। গ্রামের নাম শালবন। লোকমুখে শোনা যায় এই গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কবরস্থান আছে। সূর্য ডোবার পর সেখানে কেউ যায় না, কারণ রাত ৩:৩৩ সেখানে এক ছোট্ট শিশুর কান্না শোনা যায়। আর যে সেই কান্না অনুসরণ করে, সে আর আগের মানুষ থাকে না। আমি এসব গল্পে সহজে বিশ্বাস করি না, তাই ক্যামেরা, টর্চ আর একটি ভয়েস রেকর্ডার নিয়ে রওনা দিলাম। সন্ধ্যা নামতেই শালবনে পৌঁছালাম। অদ্ভুত বিষয়, পুরো গ্রামটা যেন নিঃশ্বাস আটকে আছে। একটাও শিশু খেলছে না, একটা কুকুরও ডাকছে না। বাতাস পর্যন্ত যেন চলাচল বন্ধ করে দিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা একজন মানুষ নয়, একজন মৃত মানুষকে দেখছে। ঠিক তখনই একটি 7-8 বছরের মেয়ে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটি পুরনো কাপড়ের পুতুল। সে মাথা নিচু করে খুব আস্তে বলল, আপনি আজ রাতে ওর কান্না শুনতে এসেছেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ও মানে কে? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, আর ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, ও যে কাঁদে না। কথাটা শেষ হতেই মেয়েটি আমার হাতে থাকা ক্যামেরার দিকে আঙুল তুলল। ক্যামেরার স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। আমি তাকিয়ে দেখি, আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট শিশু। মুখটা পুরো কাদায় ঢাকা, চোখ দুটো ফাঁকা, আর তার ছোট্ট হাত দুটো ধীরে ধীরে আমার কাঁধের দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। আবার ক্যামেরার স্ক্রিনের দিকে তাকাতেই দেখি শিশুটি আগের চেয়ে আরও কাছে। এবার সে ধীরে ধীরে তার মুখ খুলল। আর এক ফোঁটা নয়, কালো রঙের রক্ত তার মুখ থেকে মাটিতে পড়তে শুরু করল। রাত ঠিক 2:17। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ নিভে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার পর ভেসে এলো ধাতব কোনো কিছুর ঘষার শব্দ। শব্দটা যেন বাড়ির ভেতর থেকেই আসছে। টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগোতেই দেখা গেল যে ঘরের দরজাটা বছরের পর বছর বন্ধ ছিল, সেটি অল্প ফাঁক হয়ে আছে, অথচ সন্ধ্যায় নিজেই দরজায় তালা দিয়েছিল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। সেই বাতাসের সঙ্গে ভেসে এলো এক অচেনা কণ্ঠ, এতদিন পর অবশেষে তুমি ফিরে এসেছো। কণ্ঠটা কার তা বোঝার আগেই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। আর ঠিক তখনই টর্চের আলো পড়ল মেঝেতে রাখা এক পুরনো ডায়েরির ওপর। ডায়েরির পেরির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা যে এই ডায়েরি খুলবে সে আর আগের মানুষ থাকবে না। কাঁপা হাতে ডায়েরির প্রথম পাতা উল্টাতেই ভেতর থেকে মাটিতে পড়ে গেল
একটি পুরনো সাদা কালো ছবি। ছবিতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে একজনকে দেখে তার বুক হিম হয়ে গেল, কারণ সেই মানুষটা দেখতে হুবহু তারই মতো। ছবিটা হাতে নিয়ে সে বারবার নিজের মুখের সঙ্গে মিলিয়ে দেখল। একই চোখ, একই হাসি, এমনকি কপালের ছোট্ট দাগটাও এক। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ঘরের এক কোণে রাখা পুরনো আয়নাটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। ধীরে ধীরে আয়নার কাছে ভেসে উঠল আরেকটি মুখ। মুখটা তারই, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। আয়নার ভেতরের মানুষটি ঠোঁটে অদ্ভুত হাসি নিয়ে বলল, ডায়েরি খুলে তুমি ভুল করেছ, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সে ভয়ে পিছিয়ে যেতে গিয়েও থেমে গেল, কারণ আয়নার ভেতরের মানুষটি হঠাৎ হাত বাড়িয়ে দিল, আর মুহূর্তের মধ্যে আয়নার কাচে ফাটল ধরে গেল। ঘরের সব জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। দূরে কোথাও যেন কারো ফিস ফিস শব্দ। ওকে আটকাও, না হলে ও সত্যিটা জেনে যাবে। সে দ্রুত ডায়েরির পরের পাতায় চোখ রাখল। সেখানে কাপা হাতে লেখা মাত্র একটি বাক্য, যদি আয়নার মানুষটা তোমার নাম ধরে ডাকে, কোনো অবস্থাতেই তার দিকে তাকিও না। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে স্পষ্ট একটি কণ্ঠ ভেসে এলো, আমি তোমার নাম জানি। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই তার বুকের ধুকপুকানি যেন থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। একই মুখ, একই পোশাক, একই দৃষ্টি, শুধু একটি পার্থক্য, সামনের মানুষটির চোখ দুটি সম্পূর্ণ কালো, আর ঠোঁটে ফুটে আছে এক অস্বাভাবিক হাসি। সে কাঁপা গলায় বলল, তুমি কে? অপর সত্তাটি শান্ত গলায় উত্তর দিল, আমি তুমি নই, আমি সেই অংশ যাকে বহু বছর আগে এই বাড়ির ভেতর বন্দি করে রাখা হয়েছিল। কথা শেষ হতেই ঘরের পুরনো ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। শেষের একটি পাতায় লাল কালি দিয়ে লেখা ছিল, দুটি মুখ কখনো একসঙ্গে বেঁচে থাকতে পারে না, একজন মুক্তি পাবে আর অন্যজন চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে। হঠাৎ মেঝে কেঁপে উঠল। দেওয়ালের প্লাস্টার ভেঙে একটি লুকানো লোহার দরজা দেখা দিল। দরজার উপর খোদাই করা ছিল একটি অদ্ভুত প্রতীক, ঠিক একই প্রতীক যা ছবির পেছনেও আঁকা ছিল। দরজাটি ধীরে ধীরে খুলতেই ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। অন্ধকারের গভীর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। 1, 2, 3। প্রতিটি পদক্ষেপে শব্দটা আরও কাছে আসছিল। সে টর্চের আলো ফেলতেই দেখল অন্ধকারের ভেতর দুটি জলজলে চোখ তাকে স্থির দৃষ্টিতে দেখছে। আর ঠিক তখনই ডায়েরির শেষ পাতায় নিজে থেকেই একটি নতুন বাক্য ফুটে উঠল, আজ রাতেই বন্দিশালা খুলবে, আর প্রথম শিকার হবে সেই ব্যক্তি যে সত্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে। পায়ের শব্দ হঠাৎ থেমে গেল। তারপর অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমি বেরিয়ে এসেছি।